সর্বকালের শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি। ঝুলিতে 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং পদ্মভূষণও। কিন্তু মানুষটা যখনই কলকাতায় আসেন সকলকে আপন করে নেন। এবার আবারও আসছেন বাংলা ছবি শাস্ত্রীর মধ্যে দিয়ে। সোহম চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী দুজনকে একই ফ্রেমে পাওয়া যাবে এবং বাড়তি যেটা, সোহম চক্রবর্তী প্রযোজনার দায়িত্ব রয়েছেন। এই মুহূর্তে আমার সঙ্গে মুখোমুখি মিঠুন চক্রবর্তী এবং সোহম চক্রবর্তী, মানে চক্রবর্তী ব্রাদার্স। তোমাদের দুজনকেই নিউজ 18 বাংলা অনেক স্বাগত। তবে মিঠুন দাকে নিয়ে যেটা বলার, মিঠুন দা যখনই কলকাতায় আসেন আমাদের যেন কোথাও একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়, কারণ মিঠুন দা সবাইকে এত আপন করে নেয়। মিঠুন দা, এটা কি মানে মিঠুন চক্রবর্তী মানুষটাই এরকম, নাকি তোমার শিক্ষা, রুচি, সৌজন্যবোধ, নাকি এফটিআই ব্যাকগ্রাউন্ড? অ্যাকচুয়ালি আমার মা বাবাই এরকম ছিলেন, আমার পুরো ফ্যামিলি। মা বাবার শিক্ষাতে যতটুকু পেয়েছি, বড় হয়েছি, সেটাকেই ফলো করি জীবনে। তার প্রচন্ড প্রভাব আছে আমার উপর, মা বাবার প্রচন্ড। তোমার ছেলে কিছুদিন আগে ছবির প্রচারে এসেছিল, সেও কিন্তু অত্যন্ত হাম্বল এবং সকলের সঙ্গে একটা সুসম্পর্ক মেনটেন করে। তুমিও নিশ্চয়ই তাদেরকে সেই শিক্ষাটা দিয়েছো। একদম একদম, যা আমাকে বাবা মা দিয়েছেন আমি তাদের দিচ্ছি, যেটা ভালো, এটাই জীবনের রাস্তা, এটাকে ধরে চলো, জীবনে কোথাও না কোথাও সাফল্য পেয়ে যাবে। নমস্বী বলছিল যে বাবার থেকে শেখা। একদম, আমি বলেছি ধরে চলো, কোথাও না কোথাও ওর বলা দরজা খুলে দেবেই দেবে। পরিমল সান্যালের চরিত্র যেটা একটা মাসিহা হয়ে উঠছে, সেখানে মনে হচ্ছে যেন মিঠুন দাকে ছাড়া অন্য কাউকে ঠিক ভাবা সম্ভব হচ্ছিল না। প্রডিউসার হিসেবে কি তুমিও সেটা ভেবেছিলে? একদমই তাই। দেখো, মিঠুন আঙ্কেল মানুষটাই তো, যেহেতু ছোটবেলা থেকে তার সান্নিধ্যে রয়েছি, তাদের প্যাম্পার্ড হয়েছি, ভালোবাসা, আশীর্বাদ সবটাই পেয়েছি, স্নেহটা নিয়ে। তো এই মানুষের সেই স্কুলিংগুলো আমার মধ্যে করেছে, ঠিক আছে, সেই শিক্ষা দেওয়া থেকে শুরু করে সবটাই। এবং ফাইনালি যখন শাস্ত্রীর গল্পটা যখন আমরা ডিসাইড করি যে হ্যাঁ এই গল্পটা নিয়ে আমরা এগোতে পারি, তো যে মুখ্য ক্যারেক্টার পরিমল সান্যাল, যে পরিমল শাস্ত্রী হয়ে ওঠে, এটা মিঠুন আঙ্কেল ছাড়া কাউকে দেখা যাচ্ছিল না। যখনই প্রথমবার ওই স্টোরি লাইনটা জাস্ট ওয়ান লাইন একটা শোনাই, বলো শুনে নিচ্ছি, এবং বহুত দিন বাদ এসা একটু গুদগুদি হওয়া মেরা, তখন আমি বুঝলাম যে না, তার মানে আঙ্কেলের এটা ক্লিক করেছে, পছন্দ হয়েছে ক্যারেক্টারটা। পরিমল সান্যালের চরিত্র যদি দেখি, একটা সাধারণ কারখানায় কাজ করা মানুষ, সে একটা সময় শহরের মাসিহা হয়ে ওঠে বা একটা পাওয়ার পায়। মিঠুন চক্রবর্তীও কিন্তু অত্যন্ত গ্রাসরুট লেভেল থেকে উঠে আসা, এবং তারপর তোমার এই যে এত ফেম, এত খ্যাতি, যখন অভিনয় করো কোথাও কি মেলাতে পারো? ঠিক বলেছ, এইখানেই পরিমল শাস্ত্রীর সাথে মিঠুন চক্রবর্তীর অনেকটা মিল আছে, কিন্তু পরিমল শাস্ত্রী হারিয়ে যায়, মিঠুন চক্রবর্তী হারায়নি, গ্রাসরুটটাকে ধরে রেখেছি। কি হয়, গল্পটা কি অ্যাকচুয়ালি একটা ম্যাজিক। এই যে জ্যোতিষ বিজ্ঞান, জ্যোতিষটা কি, জ্যোতিষ আমাদের কাছে এরা বলে, তো আমি বলি এটা তো একটা ম্যাজিক। গরিবদের সঙ্গে ম্যাজিকটা বেশি হয়, গরিবরা ম্যাজিক খুঁজে বেড়ায়, কালকে আমি উঠবো, এটা ম্যাজিক হয়ে গেছে, লটারি কেনে, হ্যাঁ, সবকিছুতেই। আর এটা হয়ও, 2 লক্ষর মধ্যে দুজনের মধ্যে একটা ম্যাজিক হয়ে গেল। সেই 2 লক্ষ 2 কোটি, 2 কোটি থেকে 10 কোটি, 10 কোটি থেকে 1000 কোটি লোকের মধ্যে প্রভাবটা ছড়িয়ে পড়ে। কিন্তু আমি বিশ্বাস করি গড এবং গড ম্যান দুজনকেই ম্যাজিক দেখাতে হবে, তা নাহলে কেউ পপুলার হবে না। পপুলার হতে গেলে ম্যাজিকটা খুব দরকার। যার ফলে এই পরিমল শাস্ত্রী যখন পাওয়ারটা পায়, মানে ওর কাছে সেই ম্যাজিকটা হয়, মানে ও কালকে কি হবে আজকে বলে দিতে পারে। কিন্তু তারপর থেকেই লোকের বিশ্বাস জাগে, সেই বিশ্বাসটাকে হাতিয়ার করে একজন নোবডি থেকে সামবডি হয়ে ওঠে, মাসিয়া। কিন্তু এই তার মসিহাত চলে যায় কেন? দ্য পাওয়ার হি হ্যাড, সেটা তখন আর তার কাছে থাকে না, অ্যান্ড হি নোজ নাও হি লস্ট হিজ পাওয়ার। তখন এই ম্যাজিকটা, তখন নিজে যা কিছু করলো সবকিছু সব জিরো হয়ে গেল, কিন্তু বিশ্বাস জাগলো ওই ম্যাজিকটার উপরে। ওটা ছিল বলেই পাওয়ার ছিল না বলে নেই। এইখানেই আমাদের বইটা শাস্ত্রী দাঁড়িয়ে রয়েছে, কি এখন মানুষের টাইম এসছে বিশ্বাস করা, বোঝার কি আমরা কি চাই, এটা চাই, এটা চাই না এটা চাই, টু বি, নট টু বি, অর টু বি। মিঠুন, তাহলে কি মনে হয় কোথাও যে মানে ক্ষমতা অত্যন্ত সাংঘাতিক, বা পাওয়ার অফ পাওয়ার ইজ ডেঞ্জারাস? পাওয়ার তো কারাপ্ট করেই, এটা তো ফ্যাক্ট। পাওয়ার হিসেবে ইউজ করা আর পাওয়ারকে মিস ইউজ করা ডেঞ্জারাস ব্যাপার, ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং। সেই জন্যই দেখবেন সবসময় ম্যাক্সিমাম টাইম ইজ মিসফায়ার্স, কারণ এই ম্যাজিকটাকে ধরে রাখার ক্ষমতা অনেকের লোকের কম আছে।
আর যারা ধরে রেখেছে তারা সাস্টেন করেছে। তার জন্যই কি আজ মিঠুন চক্রবর্তী সফল? কারণ এত ক্ষমতা, এত পাওয়ার জীবনে পেয়েছো, কিন্তু সেটাকে আমার মনে হয় খুব ভেবেচিন্তে খরচ করেছো। খরচ করিনি। এই ডেস্টিনিতে আমি বিশ্বাস করি, কারণ ডেস্টিনি ছাড়া কিচ্ছু চলবে না। ইট ইজ ডেস্টিনি। যেদিন জন্মেছেন, ইউর এভরিথিং ইজ ডেস্টিনি। নাথিং কোইন্সিডেন্সিয়াল, নাথিং অ্যাক্সিডেন্টালি হচ্ছে, নাথিং। ইট ইজ ডেস্টিনি। যা হচ্ছে ডেস্টিনি, যা হবে তা ডেস্টিনি। কিন্তু সেই ডেস্টিনির পথে চলতে চলতেই সব ম্যাজিক হবে। তো আমরা চাই যে একটু তাড়াতাড়ি ম্যাজিকটা হয়ে যাক, যার ফলেই এই শাস্ত্রীর জন্ম হয়। শাস্ত্রী থেকে সে ওটা মসিয়া। জ্যোতির্বিজ্ঞানী আর জ্যোতিষী কোথাও কি একটা বিন্দুতে মিলে যাচ্ছে, নাকি দুজনের মধ্যে সংঘাত রয়েছে ছবিতে? যত দিন যাচ্ছে তত সায়েন্স অ্যাডভান্স হচ্ছে, যত দিন যাচ্ছে পৃথিবী অ্যাডভান্স হচ্ছে, নানান রকম টেকনোলজির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, চিনছি, জানছি, কিন্তু কোথাও সায়েন্সের প্রতি অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু সেটা এইখানে নয়। এখানে দেখতে পাচ্ছি যে কোথাও এই অলৌকিক যে ঘটনাগুলো, যেগুলো প্রাচীন থেকে প্রাচীনতম যুগ থেকে চলে আসছে, তার ধারাবাহিকতাটা কিন্তু সমানভাবে চলে যাচ্ছে। হ্যাঁ, একদম একদম এটা চলে যাচ্ছে। তো ওইটাকে তো রেসপেক্ট, এটার প্রতি বিশ্বাসটা আছেই। মিঠুন দা, তুমি কতটা জ্যোতিষে বিশ্বাস করো? একদম পুরোপুরি। তবে আমি পাথরে বিশ্বাস করি না। স্টোন পড়ো না। আমি বিশ্বাস করি কি পৃথিবীর এই সূর্য চারিদিকে সমস্ত গ্রহ ঘুরছে, তাদের মধ্যে একটা আকর্ষণ আছে। আর আকর্ষণ যদি সবার মধ্যে থাকে, তো পৃথিবী তার একটা, পৃথিবীতে যারা আছে তাদের প্রতিও সেইভাবেই ততখানি আকর্ষণ ব্যবহার হচ্ছে তাদের, দে আর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইট। এটা আমার বিশ্বাস। যেন আমি বারবার করে সব জায়গাতেই বলছি, তখন নাসা কোথায় ছিল, হাবল কোথায় ছিল, তখন জেমস কোথায় ছিল, যখন তারা খালি চোখে বলে দিয়েছিল এত বছর, এত সনে, এত শতাব্দীতে ধূম্রকেতু আবার এখান দিয়ে পাস করবে এত ডিগ্রিতে, আর সেটা হচ্ছে। তো কি করে হয়েছে? হাউ ইজ ইট পসিবল? কি একজন দুম করে বলে দেবে? তো বলবেন না ওটাও তখনও গণিত ছিল, বিজ্ঞান ছিল। মানছি বিজ্ঞান ছিল, সে বিজ্ঞানটা কি বিজ্ঞান? সে বিজ্ঞানটাই তো জানতে চাই। তুমি নিজে পাথরে বিশ্বাস করো না, কিন্তু তুমি তো একটা অমূল্য রত্ন, এবং তোমার প্রতি তার জন্য এখনো সবার আকর্ষণ রয়েছে। এই আকর্ষণটা নিজের দিকে টেনে রাখা এতগুলো বছর, সেটাও তো একটা ম্যাজিক। Well, you can call it, yes, that's a magic. মিঠুন চক্রবর্তী এবং সোহম চক্রবর্তী দুজনের দুরকম রাজনৈতিক অবস্থান রয়েছে, কিন্তু এক ছবিতে দেখতে পাই। দেবের ক্ষেত্রেও সেটা দেখেছি। মানে এটা কখনোই তুমি মিলিয়ে ফেলো না। কোনোদিন ডিসকাসও করি না। পিকচার শুটিং এ এই সময় অবস্থা, দেব, সোহম, রাজ, যেহেতু কোনোদিন একটা বর্ণ আমরা রাজনীতি ডিসকাস করি না। এটা চ্যালেঞ্জের সাথে বলতে পারি আমি। করি না, করি না, করি না, করি না। কারণ আমি দুটোকে মেলাই না। আমি যখন ফিল্মে কাজ করছি, এখন যখন করছি, কোনো রাজনৈতিক জবাবই দেবো না। ও এটা সরিয়ে দিন, রাজনৈতিক কথা বলুন, জবাব দেবো। দ্যাটস মি। এবং প্রফেশনালিজমটা তুমি খুব মেনটেন করো। এই যে আজ আমরা ছবি নিয়ে কথা বলছি, তোমার জানি হাতে একটা চোট আঘাত রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তুমি শুটিং করছো, এই ইন্টারভিউ দিচ্ছ, সমস্তটা কিন্তু ইকুয়ালি ইউ ব্যালেন্সড। দেখো, এই সময় যদি না করি, না বলতে এইটুকু সময় লাগবে, কিন্তু সোহামের পিকচার রেডি, সব কিছু রেডি। এখন যদি তার প্রমোশন না করি, তাহলে ইটস নট ওয়ার্থ ইট। কিন্তু একটু যদি কষ্ট সহ্য করে এটা করে দিই, তাহলে কাজটা এগিয়ে যাবে, বেরোবে। আমি পিকচার শুরু হচ্ছে, ডাক্তারকে বলেইছি কে পেনটা যদি কন্ট্রোল করতে হয় তাহলে আমি শ্যুট করবো, তা নাহলে করবো না। বলে দেখুন যতটুকু সম্ভব বলছি, আপনার শুটিং করা উচিত নয়, তবু বলছি যদি হয় হবে। তাই বলেছি, দেখ যতখানি পারবো করবো, যদি দেখি পাচ্ছি না বলে দেবো, ভাই এখন ইউ হ্যাভ টু স্টপ নাও। এই যে এটাও কিন্তু একটা চরম পরিশ্রম, এটা কিন্তু ত্যাগ। ঠিক আছে, কারণ আমরা যারা হাজারটা ব্যথা থাকে, শারীরিক ব্যথা থাকে, হয়তো মন খারাপ ও অন্যান্য রকম কিছু থাকে, বাট অ্যাজ অ্যান আর্টিস্ট যখন আমরা ক্যামেরার সামনে চলে আসি, সব ব্যথা ভুলে যাই। তখন মনে হয় যে না, এখানে আমাকে পারফর্ম করতে হবে, কারণ এখানে ওই নিচে স্ক্রোল যাবে না কি এখানে আমার এই সিচুয়েশন হয়েছিল, এই ব্যথা হচ্ছিল, তাই আমার পারফরমেন্সটা একদম। এবং এই মানুষটার জন্যই সত্যি এই যে আজ আমি সাক্ষাৎকার নিতে এসেছি, মূলত মানে মানুষটার জন্য। কারণ 20 বছর আগে আমি বলছিলাম যে আমরা যখন সবে সাংবাদিকতা এসেছি, আমরা তো খুব জুনিয়র, মিঠুন চক্রবর্তীর আমাদেরকে চেনার কথাই নয়। কিন্তু তখন আমরা একটা কোট বা একটা বাইট মিস করলে হয়তো মুখ গোমরা করে আছি, মিঠুন চক্রবর্তী পেছনে কাঁধে হাত রেখে বলছে, কিরে মুখ কালো করে আছিস কেন, নিয়ে নে, আর 2 মিনিট দিলাম। মানে দ্যাট ইজ দ্য থিং। মানে মিঠুন চক্রবর্তীর কাছ থেকে আমার মনে হয় এটাই শেখার, এবং মিঠুন চক্রবর্তী আজও কিন্তু সেটা মেনটেন করেছে। এটা কোথাও মনে হয় ভেতরে রয়েছে, তাই তো মিঠুন দা? ইটস উইদিন ইউ। তুমি কাউকে কষ্ট দাও না আমাদের। এই এভরিবডি ইজ লুকিং ফর এ ম্যাজিক।
সেই ম্যাজিকটা যেন মিস না হয়ে যায়। এবার কলকাতায় এসে কি একটু চেনা কলকাতাকে অচেনা লাগলো মিঠুন দা? এই যে আন্দোলন চলছে এটা খুব রেসপেক্টেড জায়গা। এই ফিল্মের এই মহলে এটাকে নিয়ে ডিসকাস করে ওটা অপমান করা হবে। তো আমি মনে করি শ্রদ্ধার জায়গাটা শ্রদ্ধায় থাকুক, আমরা ফিল্ম নিয়ে ডিসকাস করি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। কথা বলছিলাম মিঠুন চক্রবর্তী এবং সোহম চক্রবর্তীর সঙ্গে। আর যেটা বলা দর্শকদের, যে জ্যোতিষে বিশ্বাস করেন তাহলে তো অবশ্যই দেখতে হবে শাস্ত্রী, বিশ্বাস করেন না তাহলে তো আরোই দেখতে হবে শাস্ত্রী। ক্যামেরায় অর্জন গোস্বামীর সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।